আমরা এক্সেলের পেজটা ওপেন করব। অল প্রোগ্রামের মধ্যে এসে এক্সেল লিখে দিলেই এক্সেলের পেজ চলে আসবে, মাইক্রোসফট অফিস এক্সেল 2007। এখানে ক্লিক করে আমরা গত দিনে টুল বারের কাজগুলো দেখছিলাম, যে মেনু বারে যে কাজগুলো এগুলো দেখছি। আজকে আমরা দেখব কিভাবে একটা প্রজেক্ট তৈরি করতে হয়। প্রথম প্রজেক্টটা রেজাল্ট শিট। তো আমি চাচ্ছি যে এখানে রেজাল্ট শিটের হেডিংটা লিখে রাখবো। তাহলে অবশ্যই আমরা এটাকে মার্জ অ্যান্ড সেন্টার করব। সিলেক্ট করার পর মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করলে এর মধ্যে যে রো কলামগুলো ছিল ওইগুলো রিমুভ হয়ে যাবে। রেজাল্ট শিট লিখলাম, এটাকে আমরা মিডিলে নিয়ে আসি, সাইজটা একটু বড় করে দিই। রেজাল্ট শিটটা লেখার পর এখন আমরা চলে আসব কোন কোন স্টুডেন্ট পরীক্ষা দিছে, তাদের নাম, তাদের রোল নাম্বার এবং কোন কোন বিষয়ে পরীক্ষা দিছে। যেমন ফার্স্টে আমরা হেডিংটা তৈরি করব। একজন স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় অবশ্যই তার নাম থাকতে হবে, তার রোল নাম্বার থাকতে হবে এবং কোন কোন বিষয়ে পরীক্ষা দেবে এই বিষয়টা থাকতে হবে। তাহলে এখানে লিখবো নেম। নেমের পরে আমরা এখানে লিখব তার রোল নাম্বার। তারপরে পরের ঘরের মধ্যে লিখব সে কোন কোন বিষয়ে পরীক্ষা দিছে। যেমন সে পরীক্ষা দিতে পারে বাংলা 1, আবার তো বাংলা 2 থাকতে পারে। এভাবে আমরা অনেকগুলো সাবজেক্ট নিতে পারবো, আবার কিছু অল্প পরিমাণ সাবজেক্ট নিতে পারবো। যদি 9, 10 বা এসএসসি হয় তখন কিন্তু সাবজেক্ট একটু বেশি হয়। আবার যদি প্রাইমারিতে হয় অথবা প্রাইমারির নিচে কি হয়, ওই যে শিশু শ্রেণী আছে, যদি এইগুলোতে হয় তখন কিন্তু সাবজেক্টটা কম হয়। 3 বা 4-এ উঠলে সাবজেক্ট প্রায় 5টা হয়ে যায়, আর 2, 3-তে থাকলে 2-3টা সাবজেক্ট থাকে। এই সাবজেক্টের উপর ডিপেন্ড করবে আমরা কতগুলো ঘর নিব। তো আমরা এখান থেকে ঘর একটু বাড়াই দিব। যেমন বাংলা 1 লিখলাম, এইগুলো লিখবো বাংলা 2, তারপরে লিখব ইংলিশ 1, ইংলিশ 2, তারপরে আছে ম্যাথের পরে আছে, ম্যাথের পরে থাকতে পারে কি সোশ্যাল সায়েন্স, তারপরে আসতে পারে কম্পিউটার, দেখেন এখানে কম্পিউটারের ঘরটা কিন্তু এখানে ঘরটা কিন্তু ভেঙে গেছে। আমি এখন চাচ্ছি যে এই যে কম্পিউটার একটা ঘরের মধ্যে থাকবে। যদি একটা ঘরের মধ্যে রাখতে চাই অন্য একটা ঘরের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এই ঘরটাকে একটু বড় করে দিব। বড় করতে হলে এই যে উপরের যে কলামগুলো যে ঘরগুলো আছে না ABCD, এর মধ্যে কোন ঘরটা বড় করতে চাই তার মধ্যে কার্সর নিলে প্লাস আকার ধারণ করে। মাউসের লেফট বাটন চেপে যদি আমরা একটু ডান দিকে মুভ করি তাহলে কিন্তু ঘরটা বড় হয়ে যায়। কম্পিউটারের পরে আছে ফিজিক্স, তারপর আছে বায়োলজি যদি সে সায়েন্সের স্টুডেন্ট হয়, কেমিস্ট্রি, এখন দেখেন আমরা এখান থেকে লিখলাম বাংলা 1, বাংলা 2, ইংরেজি 1, ইংরেজি 2, ম্যাথ, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার, তারপর আছে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, এই সাবজেক্টগুলো লিখলাম। এখানে সাবজেক্ট দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর একটা সাবজেক্ট আসবে। এখানে লিখতে পারি কি লিখবো বলেন? ইসলাম লিখতে পারি।
এখন চাচ্ছি যে এই যে সাবজেক্টগুলো পরীক্ষা দিছে এই সিরিয়ালে যে যে স্টুডেন্ট পরীক্ষা দিছে ওই স্টুডেন্টের নাম লিখতে হবে। যেমন লিখব রহিম, রহিমের পরে করিম, করিমের পরে যদু, তারপরে মধু, এভাবে কিছু নাম দেওয়া আছে। নাম দেওয়ার পর এদের রোল নাম্বার কত, অবশ্যই এদের রোল নাম্বার থাকবে। যেমন এখানে রোল নাম্বার দেওয়া আছে 45, তারপরে 50, এভাবে কিছু রোল নাম্বার দিচ্ছি আমি, আমার ইচ্ছা মতো করে দিচ্ছি আমি। আবার সিরিয়াল বাই সিরিয়ালও থাকতে পারে। রহিম বাংলায় কত পাইছে, সাপোজ সে পাইছে 56। বাংলা দ্বিতীয় পত্রে কত পাইছে 50। ইংরেজিতে কত পাইছে, এভাবে প্রত্যেকটা সাবজেক্টের মার্কিং আমরা করব। মার্কিং করার পর ম্যাথে পাইছে এভাবে প্রত্যেকটা সাবজেক্টে আমরা। তারপরে একটা সাবজেক্ট পরীক্ষা দেয় নাই, তার মানে শূন্য। পরীক্ষা দেয় নাই মানে শূন্য, ওই সাবজেক্টে অ্যাটেন্ড করে নাই। তারপরে সাবজেক্টে অ্যাটেন্ড করছে এবং ভালো নাম্বার করছে। এইভাবে যতগুলা স্টুডেন্ট থাকবে সমস্ত স্টুডেন্টের নাম্বারগুলো আমরা ওই ঘরের মধ্যে বসাই দেব। বসাই দেওয়ার পর এখন চাচ্ছি যে রহিম প্রত্যেকটা সাবজেক্টে এক এক রকমের নাম্বার পাইছে। প্রত্যেকটা সাবজেক্ট আমরা একসঙ্গে করব, টোটালি সে কত পাইছে। তাহলে আমাকে এই ঘরের মধ্যে লিখতে হবে টোটাল নাম্বার বা টোটাল, সে টোটাল কত পাইছে। টোটাল পাওয়ার জন্য এটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা এই রকমের, যদি সংখ্যাগুলা একই রো বা একই কলামের মধ্যে থাকে, একই রো অথবা একই কলামের মধ্যে হয়, তাহলে আমাকে একটা সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটা এই রকমের, ফার্স্টে লিখতে হবে সমান সমান, সমান সমান লিখার পর সাম, SUM, ব্র্যাকেটটা শুরু করব। ব্র্যাকেট শুরু করার পর যদি একই রো বা একই কলামের মধ্যে হয় তাহলে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। শুরু করছি প্রথম কোন সেল থেকে, প্রথম আমরা শুরু করছি, এটা কিন্তু আছে 5 রো এর মধ্যে, তার মানে 5 নাম্বার রো আর C নাম্বার কলাম, তার মানে C5 থেকে আমরা লেখাটা শুরু করছি। এখানে নাম অ্যাড করব না, রোল নাম্বার অ্যাড করব না, জাস্ট সাবজেক্টের নাম্বারগুলো আমরা অ্যাড করব। সাবজেক্টটা শুরু হয়েছে C5 থেকে, এখানে লিখতে হবে C5, আমরা লিখব C5। এখন চাচ্ছি যে আমরা তো যোগ করব, তাই না, প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার একসঙ্গে করব। তাহলে একসঙ্গে করতে হলে অবশ্যই যোগ করতে হয়। আমরা এখানে যোগ চিহ্ন দিব। যোগ চিহ্ন দেওয়ার পর এখন লাস্ট ঘর কোনটা, একদম শেষের ঘর। শেষের ঘর ইসলাম লেখা আছে M5 এর মধ্যে। এটা কিন্তু তাহলে একই রো এর মধ্যে হয়েছে। যদি একই রো এর মধ্যে হয় তাহলে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখন দেব M5, ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এখন যদি আমরা কিবোর্ড থেকে ইন্টার চাপ দিই তাহলে প্রথম ঘর আর শেষের ঘরটা যোগ হবে, কিন্তু মাঝখানের যে ঘরগুলো এইগুলো আর যোগ হবে না। আমরা চাচ্ছি প্রথম ঘরটা লিখব আর লাস্টের ঘরটা লিখব, কিন্তু মাঝখানের ঘরগুলো আমরা আর উল্লেখ করব না, কিন্তু অটোমেটিক আমরা যোগ করে ফেলতে পারবো, রেজাল্টটা পাবো। সেই জন্য এখানে যে আমরা যোগ চিহ্ন দিছি এই যোগ চিহ্ন রিমুভ করতে হবে। যোগ চিহ্ন রিমুভ করার পর আমাকে এখানে লিখতে হবে সেমিকোলন। দেখেন সেমিকোলন দিলাম। সেমিকোলন দেওয়ার পর পুরো ঘরটা কিন্তু একটা কালার দিয়ে ইন্ডিকেট করছে যে এটা একটা ঘরের মধ্যে চলে যাচ্ছে। কিবোর্ড থেকে যদি আমরা এখন ইন্টারের উপরে চাপ দিই
তাহলে কিন্তু এর রেজাল্টটা চলে আসবে 651, কারণ টোটালটা আমরা যোগ করছি, যোগের মাধ্যমে তার টোটাল নাম্বার পেয়ে গেলাম 651। এটাকে বুঝতে পারলাম। পরবর্তী ঘরের মধ্যে চলে আসবো। এরাও কিন্তু পরীক্ষা দিছে, পরীক্ষা দিলে অবশ্যই কম বেশি নাম্বার পাবে, সে 10 পাক আর 5 পাক নাম্বার কিন্তু সে পাবে। এখন চাচ্ছি যে করিম সে কত নাম্বার পাইছে, একজনটা বের করলাম। এখন কিন্তু আমাকে আর সূত্র লিখতে হবে না, জাস্ট শুধু লিখবো সে কত নাম্বারগুলো পাইছে, ওই ঘরগুলোর মধ্যে নাম্বারগুলো উল্লেখ করে দিব। যেমন বাংলায় পাইছে 67, এভাবে কিন্তু আমি কিছু নাম্বার উল্লেখ করে দিচ্ছি। আবার মনে করেন না যে আমি কাউকে পোষাচ্ছি বা কেউ এরকম খারাপ মনে করবেন না, আমি জাস্ট বোঝার জন্য উল্লেখ করে দিচ্ছি। হয়তো কারোর নাম্বার বেশি হইতে পারে, কারোর নাম্বার কম হইতে পারে, যে যে রকমের নাম্বার পাবে তাকে সে রকমের নাম্বার দিতে হবে। এখন চাচ্ছি যে এই লোকটা প্রথমটা আমরা তৈরি করলাম, দ্বিতীয়টা কিন্তু আর টোটালটা আসে নাই, আমরা দ্বিতীয়টাও আনতে চাই। দ্বিতীয়টা আনতে হলে আমরা টোটাল নাম্বারটা যে ঘরের মধ্যে মানে রেজাল্টটা আনতে পারছি ওই ঘরটা আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচের দিকে যখন আমরা প্রথম যখন ক্লাসটা করি তখন কিন্তু জানুয়ারি আর ফেব্রুয়ারি লিখছিলাম, লিখে নিচের দিকে টান দিলে ওর নিচের যে রেজাল্টটা ওই রেজাল্টটা আমরা পাইছিলাম। ঠিক একইভাবে আমরা প্রথম ঘরটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখানে যে একটা ভাঙা পয়েন্ট দেওয়া আছে, এইখানে মাউস পয়েন্ট নিলে প্লাস আকার হবে, মাউসের লেফট বাটন চেপে নিচের দিকে টান দিয়ে দেখেন ওর রেজাল্ট চলে যাচ্ছে। বুঝতে পারলাম? এভাবে এখন যতগুলো স্টুডেন্ট থাকবে 1 মিনিটের মধ্যে মনে করেন যে হাজার হাজার তৈরি করতে পারবো, শুধু একটা টান দিব, টান দিয়ে ধরে রাখবো, নিচে অটোমেটিক চলে আসবে রেজাল্টটা, আমাকে আর তৈরি করতে হবে না। এবার চলে আসবো এভারেজের মধ্যে। এভারেজ মানে গড়। এই রহিম এক সাবজেক্টে এক রকমের নাম্বার পাইছে, সে গড়ে প্রতি সাবজেক্টে গড়ে কত করে নাম্বার পাইছে আমাকে এখন বের করতে হবে। তাহলে হেডিং এর মধ্যে লিখতে হবে এভারেজ। এভারেজ লেখার পর এভারেজের একটা সূত্র লিখতে হবে, যেমনটা আমরা টোটালের সূত্র লিখলাম। টোটাল বের করতে গেলে সমান সমান সাম ব্র্যাকেট প্রথম সেল বলতে যে ঘর থেকে প্রথম শুরু করা হয়েছে, মাঝখানে ইস্টু মানে সম্পূর্ণটা নেওয়ার জন্য, তারপর লাস্ট সেল। ঠিক এখানে একই সূত্র অ্যাপ্লাই করতে হবে, জাস্ট শুধু সামটা পরিবর্তন হবে। তাহলে আমরা লিখব সমান সমান, টোটালের ক্ষেত্রে সাম লিখব, আর যখন এভারেজ বের করব তখন এভারেজ লিখতে হবে, এভারেজ পুরোটা লিখতে হবে। এভারেজ লেখার পর প্রথম কোন ঘর থেকে শুরু করছি সেই ঘরটা লিখতে হবে, C5, তারপরে is2, শেষ করছি কোন ঘরে, শেষ করছি M5 এর মধ্যে, তাহলে M5 ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। এখন যদি আমরা কিবোর্ড থেকে ইন্টার চাপ দিই তাহলে কিন্তু এর টোটাল নাম্বার মানে এভারেজটা পেয়ে যাব, 59.18 সামথিং প্রত্যেকটা সাবজেক্টে গড়ে পাইছে। নিচেরটাও বের করতে চাই, ঠিক একইভাবে প্রথম ঘরটা সিলেক্ট করার পর নিচের দিকে আমরা টান দিব, তাহলে নিচেরটাও এভারেজ চলে আসবে। তারপরে আসবো ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম বলতে এই সাবজেক্টগুলোর মধ্যে রহিম সর্বোচ্চ কোন সাবজেক্টে কত পাইছে। অবশ্যই 11টা সাবজেক্ট আছে, এর মধ্যে একটা সাবজেক্টে হাইস্ট নাম্বার পাইছে সব থেকে বেশি, সেটা কত নাম্বার পাইছে আমাকে এটা বের করতে হবে। এইটাকে বলা হয় ম্যাক্সিমাম। যখন ওই যে ক্রিকেটের ব্যাটসম্যানরা ছক্কা মারে বলে না ম্যাক্সিমাম 6, তার মানে এখন ওই ম্যাক্সিমামটা আমরা বের করব। ম্যাক্স, তাহলে সূত্রের মধ্যে আমাকে লিখতে হবে যেভাবে আমরা সাম এভারেজ লিখলাম ঠিক এখানেও ম্যাক্স লিখতে হবে। এটা কিন্তু ম্যাক্সিমাম হবে,
তাহলে আমরা এখানে সমান সমান দিব, সমান সমান দেওয়ার পর লিখব ম্যাক্স। ম্যাক্সিমাম কিন্তু পুরোটা লিখব না, পুরো লিখলে কিন্তু হবে না, শুধু ম্যাক্স লিখতে হবে। ম্যাক্স লিখার পর একটা ব্র্যাকেট শুরু করব, তারপরে প্রথম সেল C5, তারপরে আমরা ইস2 ব্যবহার করব, M5 ব্র্যাকেটটা শেষ করে দিব, ক্লোজ করে দিব। ইন্টার চাপ দিলে ম্যাক্সিমাম পেয়ে যাব। সে একটা সাবজেক্টে প্রথম দেখেন প্রথম লাইনে একটা সাবজেক্টে সে কেমিস্ট্রিতে সর্বোচ্চ 88 পাইছে, তার মানে এটাই তার ম্যাক্সিমাম। নিচের জন সর্বোচ্চ কত পাইছে এটাও দেখব। দেখেন সর্বোচ্চ পাইছে 79, একটা সাবজেক্টে কেমিস্ট্রিতে সর্বোচ্চ 79 পাইছে। তাহলে আমরা দুজনের কিন্তু ম্যাক্সিমাম নাম্বারটা পেয়ে গেলাম। সর্বোচ্চ একটা সাবজেক্টে কত নাম্বার পাইছে এইটাকে বলা হয় ম্যাক্সিমাম। এইবার দেখব মিনিমাম, সে সর্বনিম্ন কোন সাবজেক্টে কত পাইছে, সর্বনিম্ন। তাহলে লিখতে হবে মিনিমাম, মিন লিখলাম। সূত্রের মধ্যেও কিন্তু আমাকে মিন লিখতে হবে। একইভাবে আমরা সমান সমান মিন, ছোট হাতের বা বড় হাতে যদি এটা হয় সমস্যা নাই। C5 M5 ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ইন্টার চাপ দিলে এই একটা সাবজেক্ট কিন্তু 0 পাইছিল, যে সাবজেক্টে সে পরীক্ষা দেয় নাই, এই সাবজেক্টে তার সর্বনিম্ন রেজাল্ট 0। নিচের জন কি করেছে এটাও দেখব। দেখেন তার সর্বনিম্ন 40, একটা সাবজেক্টে সে 40 পাইছে। এখানে একটা সাবজেক্ট আছে না 40, এই যে কম্পিউটার সর্বনিম্ন 40 পাইছে, এই জন্য এখানে 40 শো করছে। তাহলে এখান থেকে আমরা টোটাল বের করতে পারলাম, এভারেজ বের করতে পারলাম, ম্যাক্সিমাম বের করতে পারলাম, মিনিমাম বের করতে পারলাম। রেজাল্টের ক্ষেত্রে এই চারটা কিন্তু গুরুত্বপূর্ণ। সব থেকে গুরুত্বপূর্ণ তার গ্রেড পয়েন্ট, সে কোন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। এখন আমরা গ্রেড পয়েন্ট বের করব। তাহলে এখানে আমাকে সূত্রটা লিখতে হবে। সূত্র লিখতে হলে একইভাবে সমান সমান কিন্তু আমাকে দিতেই হবে, মাস্ট। সমান সমান যদি না দিই তাহলে ভুল হবে প্রথমেই। আমাকে প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে সমান সমান দিতে হবে। এখানে কিন্তু একটু কথা আছে, কথাটা এই রকমের। আমরা তো জানি যে একটা সাবজেক্টের সর্বনিম্ন A+ করতে হলে 80 পেতে হয়। 80 থেকে 80-র উপরে যে নাম্বারগুলো পাবে এইগুলোকে বলা হয় A+। সর্বনিম্ন 80 পেতে হবে। তাহলে আমার সাবজেক্ট যদি 11টা থাকে, তাহলে 11 গুণ 80 কত হয়, 800, তাই না? তার মানে টোটাল নাম্বার 1100-র মধ্যে যদি আমরা 800 পাই তাহলে গড়ে A+ হবে। গড় বলতে আপনি একটা সাবজেক্টে পাইছেন 70 আর একটা সাবজেক্টে পাইছেন 90, তাহলে 90 80 80 160 না, তাহলে একটাই 70 আর একটাই 90, একটা 10 মার্ক কম পাইছেন আর একটাই 10 মার্ক বেশি পাইছেন, তাহলে এভারেজে কিন্তু 160 পাইছেন। তাহলে 160 তো ছিল আমার শর্তে যে সর্বনিম্ন 160 পেতে হবে। যদি 160 পাই তাহলে আমরা A+ করব। সে একবারে পাক অথবা এভারেজে পাক, সে এভারেজে পাইতেও পারে আবার একবারও পাইতে পারে। একবারে পারে তো ভালো, না হলে এভারেজে দেখব। তাহলে এখানে সাবজেক্ট আমার 11টা, তাহলে A+, এভারেজে A+ পেতে হলে আমাকে কত লাগবে, 80, শুধু 80 লাগবে। কারণ 80 গুণ 11, তাহলে 880। আবার যদি সাবজেক্ট 10টা হয় তাহলে কিন্তু 800 লাগবে। তার মানে সাবজেক্ট যত বাড়বে নাম্বারটাও তত বাড়বে, সাবজেক্ট যত কমবে নাম্বারটাও তত কমবে। যদি 5টা সাবজেক্ট হয় তাহলে 5 গুণ 80, 5 8 40, 400 পালি A+। এভাবে A+ থেকে শুরু হবে। কিন্তু আর একটা শর্তটা এই ঘরের মধ্যে, মানে যে ঘরগুলো সে পরীক্ষা দিয়েছে, বাংলা 1, বাংলা 2, ইংরেজি 1, ইংরেজি 2, এই ঘরগুলোর মধ্যে যদি সে 33-এর কম পায় তাহলে কি করবে,
তাও তো ফেল করবে। ওইটা হচ্ছে মানে টোটাল নাম্বার সে কত পাইছে প্রত্যেকটা সাবজেক্টের, কিন্তু এই ঘরগুলোর মধ্যে সে 33 কম পাইছে। আমরা অবশ্যই কিন্তু জানি যে 33 কম পাইলে যে স্টুডেন্ট 33 কম পাবে সে ফেল করবে। আমরা যদি সূত্রের মধ্যে উল্লেখ করে না দিই যে 33 যে ঘরগুলো পরীক্ষা দিচ্ছে, যে ঘরগুলোর মধ্যে সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টের মধ্যে যদি 33 কম না পায় সে ফেল করবে না। এটা যদি উল্লেখ করে না দিই তাহলে কিন্তু তার ফেল আসবে না। এই যে একজন 0 পাইছে সে কিন্তু টোটাল কত পাইছে, সে কিন্তু টোটাল পাইছে কত 651। আমার শর্ত ছিল কি 880 পাইলে A+, তাহলে 600 পাইলে অবশ্যই সে পাস করছে। 33 গুণ 11 কত হয়, 400 কম কিন্তু হয়, তাহলে অবশ্যই সে পাস করছে। কিন্তু সে এক সাবজেক্টে পরীক্ষা দেয় নাই, 0 পাইছে, অবশ্যই সে ফেল করবে। সে যদি 1000 নাম্বারও পায় তবুও সে ফেল করবে, কারণ একটা সাবজেক্ট তার ইনকমপ্লিট। যদি আমরা এইটা উল্লেখ করে না দিই তাহলে কিন্তু তার টোটাল রেজাল্ট চলে আসবে। আমরা চাচ্ছি যে এটা উল্লেখ করে দিব, তাহলে উল্লেখ করতে হলে আমাকে এটা শর্ত দিতে হবে, ইফ দিয়ে এটা ব্র্যাকেট শুরু করব। ব্র্যাকেট শুরু করার পর এটা কিন্তু একটা শর্ত, ইফ মানে একটা শর্ত। যদি এই যে এখানে যে সাবজেক্টগুলো উল্লেখ করছি, বাংলা 1, বাংলা 2, বাংলা ইংরেজি 1, ইংরেজি 2, এই সাবজেক্টগুলো কোন ঘরের মধ্যে আছে, এই ঘরগুলোর মধ্যে যদি সে 33 কম পায় তাহলে সে ফেল করবে, এটা আমাকে উল্লেখ করতে হবে। এটা হচ্ছে ইফের একটা শর্ত। তাহলে আমরা এখন এই ঘরগুলো উল্লেখ করব, C5, D5, E5, এটা উল্লেখ করতে হবে। এখানে লিখব যদি কোনো স্টুডেন্ট C5 এর মধ্যে C5 লেস দেন 33, কমা একটা স্টুডেন্ট যদি ওই ঘরের মধ্যে 33 কম, জাস্ট শুধু এইটুকু লিখলাম, কমা মানে পরে আমি আরো কিছু লিখব, ওই লাইনটা কমপ্লিট হয় নাই। যখনই আমরা কমা ব্যবহার করব বুঝতে হবে পরে মানে পাশে আরো কিছু লিখব, কমপ্লিট না ইনকমপ্লিট। তাহলে আমরা এখানে লিখলাম C5 লেস দেন 33, সূত্রটা আগে তুলবেন না, এখানে আর একটু কাজ আছে। আবার লিখব D5 লেস দেন 33, আবার ডির পরে কি আছে E5 লেস দেন 33, F5 লেস দেন 33, G5 লেস দেন 33। এখানে আমাকে আর একটা কাজ করতে হবে, কি করতে হবে, এখানে একটা অর লিখতে হবে। অর কি জন্য লিখবো এটা আমি কিছুক্ষণ পরে বলবো, অর কি জন্য লিখবো এটা আমি কিছুক্ষণ পরে বলতেছি, আগে এটা কমপ্লিট করি। তাহলে G5 লেস দেন 33, তারপরে আছে H5 লেস দেন 33, K5 লেস দেন 33, L5 লেস দেন 33, M5 লেস দেন 33, তাই না? এখানে তো সি থেকে এম পর্যন্ত শেষ। দেখেন এম এর পরে আমি কিন্তু আর কমা ব্যবহার করি নাই, তার মানে এম পর্যন্তই আমার একটা সূত্র কমপ্লিট। এই যে আমরা অর দিলাম, অরের জন্য অরের পাশে কিন্তু আর একটা ব্র্যাকেট দিছি, তাই না? তাহলে এইখানে আমাকে একটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, কারণ এখানে আমরা ইফ সমান সমান ইফ দিছি, এটা ব্র্যাকেট শুরু করলাম। ওই ব্র্যাকেটটা ক্লোজ নাই করতে আমরা আর একটা অর লিখলাম, আবার ব্র্যাকেট দিলাম। এখন আমরা পরের যে ব্র্যাকেটটা দিছি এই ব্র্যাকেটটা আমাকে ক্লোজ করতে হবে। তাহলে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে
আমি চাচ্ছি যে ব্র্যাকেটের পরে কিন্তু আমার কমপ্লিট না, আমাকে আরও কিছু লিখতে হবে, তাহলে কমা দিলাম। কমা দেওয়ার পর তাহলে এই সাবজেক্টগুলোর মধ্যে যদি সে 33-এর কম পায় অবশ্যই সে ফেল করবে। তাহলে আমাকে এখানে লিখতে হবে ফেল। তবে ফেলটা আসবে ডাবল ইনভাইটেড কমা। যদি আমরা সিঙ্গেল করে দিই তাহলে কিন্তু হবে না। শিফট চেপে ডাবল ইনভাইটেড কমার উপরে ক্লিক করলে ওইখানে একসঙ্গে ডাবল ইনভাইটেড কমা চলে আসবে। এখন লিখতে হবে 33-এর কম পাইলে সে কি করবে? ফেল করবে। আমাকে এখানে লিখতে হবে ফেল। ফেল লিখে আবার ইনভার্টেড কমা দিয়ে আটকায় দিতে হবে, তারপর আবার কমা দিব। এখন তো প্রশ্ন আসতে পারে যে এখানে তো আমরা লিখলাম যে যদি কেউ এই ঘরগুলোর মধ্যে 33-এর কম পায় সে ফেল করবে। এখানে কিন্তু সে যদি 33-এর কম না পায়, যদি বেশি পায়, তাহলে তার জন্য কি আছে? অবশ্যই তার জন্য আর একটা গ্রেড আছে। এই জন্য আমরা এখানে লিখলাম অর। আমরা এখানে লিখলাম এই ঘরগুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি 33-এর কম পায় সে ফেল করবে। কেউ 33-এর বেশি পাইছে, তাহলে তার জন্য কি আছে? অবশ্যই তার জন্য অন্য কোনো গ্রেড আছে। এই গ্রেডটা লেখার জন্য আমরা অর লিখলাম, অর তার জন্য। এইবার লিখবো আবার ইফ। এবার কিন্তু আমরা সত্যের মধ্যে চলে আসব, ইফ। এইবার ওই সত্যের মধ্যে আসব। সাবজেক্ট কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আগে আমাকে হিসাব করে বের করে নিতে হবে 80 গুণ 11 কত হয়। যদি 80 গুণ 11 880 হয় তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ। তার মানে সর্বোচ্চ আর সর্বনিম্ন 80 গুণ 11 880। একটা স্টুডেন্ট যদি সর্বনিম্ন 880 পায় এভারেজে, সে হচ্ছে এ প্লাস পাবে। যদি 880-এর বেশি পায় সেও তো এ প্লাস করবে। তাহলে আমরা এখানে লিখব ইফ, ব্র্যাকেটটা শুরু করব। এখন কিন্তু আমাকে এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম এইগুলোর দরকার নাই। তার টোটাল নাম্বারের উপরে আমরা তার গ্রেড পয়েন্ট দিব। তার টোটাল নাম্বারটা আছে কোন ঘরের মধ্যে সেই ঘরটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। তার টোটাল নাম্বারটা আছে N5 এর মধ্যে, আমাকে এখানে উল্লেখ করতে হবে N5, কারণ N5 এর মধ্যে তার টোটাল নাম্বারটা আছে। আমরা জাস্ট অনলি ওয়ান একজনটা বের করব, আর বাদ বাকি যেগুলো বের করব নিচের দিকে টান দিলেই ওইগুলা চলে আসবে। তাহলে এখানে একজনটা বের করতে হলে রহিমের রেজাল্টটা দেওয়া আছে, টোটাল নাম্বারটা দেওয়া আছে N5 এর মধ্যে। আমরা এখানে উল্লেখ করলাম N5। যদি রহিম N5 এর মধ্যে কত পাবে? যদি রহিম N5 এর মধ্যে 880-র সমান বা বেশি, 880-র সমান বা বেশি পায়, 880ও পাইতে পারে, এর বেশিও পাইতে পারে। কত বেশি এটা কিন্তু আর বলি নাই, বলছি 880ও পাইতে পারে, 880-র বেশিও পাইতে পারে। আমি তো বলছিলাম সর্বনিম্ন আমাকে পেতে হবে 880 এভারেজে। একটা সাবজেক্টে এক রকমের পাইছি, আর একটা সাবজেক্টে আর এক রকমের পাইছি, টোটালটা এক জায়গায় করছি। আমার শর্ত ছিল যদি টোটালে সে 880 পায় তাহলে এ প্লাস করবে, কিন্তু আর একজন পাইছে 880-র বেশি, তাহলে সেও তো এ প্লাস করবে। এই জন্য এখানে বলা হয়েছে 880-র সমান অথবা 880-র বেশি। সে সমানও পাইতে পারে, বেশিও পাইতে পারে। যদি সমান বা বেশি পায় তার জন্য একটা গ্রেড আছে, সে করবে এ প্লাস। আবার ইনভার্টেড কমা দিয়ে আটকায় দেব, আবার কমা। এটা হচ্ছে একটা কন্ডিশন। এইভাবে আমাকে একদম ডি গ্রেড পর্যন্ত একটা কন্ডিশন নিয়ে আসতে হবে। এ প্লাস, এ মাইনাস, বি, সি, ডি, এইভাবে প্রত্যেকটা গ্রেড নিয়ে আসতে হবে। আবার লিখব ইফ। ইফ লিখার পর আমরা আবার ব্র্যাকেটটা শুরু করব। এখানে আবার লিখতে হবে N5। যদি রহিম এই ঘরের মধ্যে 80 গুণ 11 880 হয়েছে, এখন 80-র নিচে আছে 70 পালে কিন্তু এ গ্রেড হয়। এখন গুণ করতে হবে 70 গুণ 11, তাহলে 770 পাইলে সে পাবে এ গ্রেড। তাহলে যদি রহিম
N5 এর মধ্যে 770 পায়, তাহলে তার জন্য অবশ্যই একটা গ্রেড দেওয়া আছে। সে কি গ্রেড পাবে? সে পাবে এ গ্রেড। দেখেন আমরা এ গ্রেড লিখলাম এখানে। আবার লিখব, যদি রহিম N5 এর মধ্যে এবার চলে আসবো এ মাইনাসের মধ্যে, তার মানে 60 পাইলে এ মাইনাস হয়। 60 গুণ 11 660। 660 যদি রহিম N5 এর মধ্যে 660 এর সমান বা বেশি পায়, তাহলে তার জন্য আর একটা গ্রেড দেওয়া আছে। সে পাবে এ মাইনাস। আবার কমা, আবার লিখব ইফ, ব্র্যাকেট শুরু করব, N5 যদি N5 এর মধ্যে রহিম 50 এর সমান বা বেশি পাই, তাহলে 50 গুণ 11 550। 550 যদি রহিম N5 এর মধ্যে 550 এর সমান বা বেশি পায়, সে কি গ্রেড পাবে? সে পাবে বি গ্রেড। আবার কমা, আমাকে আবার লিখতে হবে ইফ, যদি রহিম N5 এর মধ্যে, এবার চলে আসবো ডি গ্রেডের মধ্যে। ডি গ্রেড কোনটা? 40। 40 গুণ 11 440। যদি সে 440 এর সমান বা বেশি পায়, সে পাবে ডি গ্রেড, তাই না? সরি, ডি গ্রেড না, সে পাবে সি গ্রেড। সির পরে আসবে ডি গ্রেড। আবার লিখব ইফ, যদি N5 এর মধ্যে সমান বা বেশি কত? 40। এটা কি দিছি? 50 এর সমান বি, সি। এবার ডি গ্রেড 33 এর সমান বা বেশি পাইলে কিন্তু সে ডি গ্রেড পায়। তাহলে 33 গুণ 11 কত হয়? 330। 33 গুণ 11, আমরা একটু হিসাব করে নিই। 330, তাহলে আর 330 দিয়ে দিই। যদি সে 330 এর সমান বা বেশি পায়, তাহলে তার জন্য কি গ্রেড দেওয়া আছে? অবশ্যই তার জন্য আছে অন্য একটা গ্রেড। সে ডি গ্রেড পাবে, ডি গ্রেডে উত্তীর্ণ হবে। ডি গ্রেডের পরে কি আছে? এফ গ্রেড। এখন লিখব, যদি সে 33 এর কম, 33 এর কম বলতে 330 এর কম পায়, তার জন্য আর একটা গ্রেড দেওয়া আছে। আবার লিখতে হবে ইফ N5, যদি রহিম, এখানে কিন্তু আমরা সমান সমান দিব না। সমান সমান দিলে কিন্তু 330 এর সমান সমান চলে আসছে না। এখন একদম দিব সমান সমান বাদ দিয়ে দেবো যদি 330 এর কম পায়, সরাসরি কম। তাহলে কম বলতে লেস দেন। যদি রহিম N5 এর মধ্যে 330 এর কম পায়, তার জন্য একটা গ্রেড আছে। সে কি গ্রেড পাবে? সে পাবে এফ গ্রেড, মানে ফেল, FAIL। এবার বুঝতে পারলাম? এখন দেখেন লাস্টে কিন্তু আমি আর কমা দিই নাই, তার মানে এফ গ্রেড পর্যন্তই আমার লাস্ট শর্ত। এখন দেখব এটা কিন্তু কমপ্লিট হয় নাই। কমপ্লিট করতে হলে ওই যে আমরা ইফগুলো দিলাম, তার জন্য কিন্তু এটা ব্র্যাকেট শুরু করছি, একটা ব্র্যাকেট ক্লোজ করি নাই। তাহলে অবশ্যই আমাকে ফিনিশিং করতে হবে, মানে ফিনিশিং দিতে হবে। এখন দেখতে হবে এই রেজাল্ট, মানে এই সূত্রের মধ্যে কতগুলো ইফ দেওয়া আছে। এতগুলো ইফ আমাকে এখন পূরণ করতে হবে। তাহলে গুনতে হবে কতগুলো ইফ দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8, 8টা ইফ আছে। 8টা ইফের একটাও ব্র্যাকেট ক্লোজ করি নাই। এখন আমাকে লাস্টে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। 1 2
3 4 5 6 7 8 8টা ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করার পর কিবোর্ড থেকে ইন্টারের উপরে চাপ দিই, দেখেন তার রেজাল্ট চলে আসবে ফেল। সে ফেল করছে কি জন্য? কারণ সে একটা সাবজেক্টে পরীক্ষা দেয় নাই, এই জন্য সে ফেল করছে। সে ফেল করতেই পারে। এখন দেখবো বাদ বাকি যে স্টুডেন্ট আছে এদের কি অবস্থা। ঠিক ফেলের মধ্যে কাটসার রাখবো, রাখার পর যেভাবে আমরা নিচের দিকে টান দিছি একইভাবে নিচের দিকে টান দিই, দেখেন নিচেরটা পাইছে এ মাইনাস, তার মানে উপরের জন ফেল করছে, নিচের জন এ মাইনাস পাইছে। যদি আমরা পরবর্তী অপশনে দেখি, মানে সে আর 1 বছর পর ইমপ্রুভ দিছে, আবার সে পরীক্ষা দিছে, তাহলে একটা সাবজেক্ট পরীক্ষা দিচ্ছে, অবশ্যই এই সাবজেক্ট এখন এই সাবজেক্টে সে কি করবে? পাস করছে। সে কত পেয়ে পাস করছে এখন আমরা দেখব। সে পাইছে 66। এখন আমরা দেখতে চাচ্ছি সে পাস করছে না ফেল, তার রেজাল্টটা কি হয়েছে। এবার দেখেন অটোমেটিক এ মাইনাস চলে যাচ্ছে। আমাকে কিন্তু আর কিছুই চেঞ্জ করতে হয় নাই, জাস্ট শুধু ওই ঘরের মধ্যে আমরা কিছু নাম্বার বসাই দিছি, তার রেজাল্ট অটোমেটিক চলে আসে সে কোন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। যদি আমরা মনে করি এই সূত্রটা আবার দেখব, রেজাল্টের এই যে প্রথম ঘরের মধ্যে ডাবল ক্লিক করলে আমরা ওই সূত্রটা আবার দেখতে পারবো। ইন্টার চাপলে আবার রেজাল্ট চলে আসবে।